প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 97তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এই এপিসোডটি বিশেষ কিছু ব্যক্তিবর্গকে উৎসর্গ করতে চাই, কেননা আজকের এই এপিসোডের প্রথম ঘটনাটি মূলত এমন কিছু ব্যক্তিবর্গ ইনভলভ হয়ে গেছেন, ওই সময় আল্লাহ যদি তাদেরকে না পাঠাতেন তাহলে অনেক বড় ধরনের বিপর্যয় হয়ে যেতে পারত। শেরপুর জেলার কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প, ওই বিজিবি ক্যাম্পে 2004 সালের ফেব্রুয়ারি মাসে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে আজকের এই এপিসোডটি উৎসর্গ করছি। ওই সময় তো বিডিআর নাম ছিল, এখন তো নাম বিজিবি। আর বর্তমানে ওখানে যদি ক্যাম্প থাকে, আমি জানি না ক্যাম্প আছে কিনা, ওখানে যদি ক্যাম্প থেকে থাকে সেই সকল বিজিবি সদস্যকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ সীমান্তে পাহারা দেয়া মোটেও সহজ কোনো বিষয় নয়। অত্যন্ত দুর্গম এরিয়াগুলোতে পাহারা দিতে হয়, অনেক নির্জন জায়গায় দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়, দিন কি রাত সবসময় সেখানে পাহারা দিতে হয়, সবসময় টহল দিতে হয়, যেটা অত্যন্ত কষ্টকর একটি বিষয়। সে সমস্ত গর্বিত জওয়ানদেরকে আমাদের তরফ থেকে স্যালুট এবং শুভেচ্ছা। ওই সময় কর্ণঝোড়া বিডিআর ক্যাম্পে যারা কর্মরত ছিলেন তাদের আত্মীয় স্বজন বা পরিবারের কেউ যদি আমাদের আজকের এই এপিসোডটি শুনে থাকেন, তাদেরকে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেবেন। কেন এত কথা বলছি তা আজকের এপিসোডের প্রথম ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে। আর দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তিনি আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একজন মডারেটর বদরুজ্জামান রাকিব। চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি মূলত এই জিল্লুর রহমান ভাই আমাদেরকে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, তিনি তারই আত্মীয় হন, নাম রাসেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনে কর্মরত রয়েছেন আর রয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছিল। শুধু উনি না, ওনার সাথে আরও বেশ কয়েকজন বন্ধু ওই সময় ছিল যারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। ঘটনাটির সময়কাল 19শে ফেব্রুয়ারি 2004, শীতের শেষের দিকে। তবে ওই সময় মোটামুটি ভালোই শীত ছিল তখন। এলাকার 10ম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেবে এমন বয়সী 14 জন পিকনিকে যাওয়ার আয়োজন করেছেন। পিকনিকের স্থান শেরপুর জেলার কর্ণঝোড়া, সীমান্তবর্তী পাহাড়ি জঙ্গলে ঘেরা মনোরম স্থান। ওনারা সবাই আগের বছর স্কুল থেকে সেখানে গিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা তো আসলে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেন নাই, যার কারণে ওনারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে নিজেরা ওখানে আবার আসবেন। এই কারণেই মূলত এরকম একটা পরিকল্পনা হাতে নেওয়া। একা একা যাওয়ার প্ল্যান করেছেন, একা একা বলতে মানে গ্রুপ ধরে আর কি, স্কুল থেকে না। পাহাড়, জঙ্গল, সীমান্তের কাঁটাতারের বেড়া সবকিছু দেখবেন। তো এই যে 14 জন, এই 14 জনের মধ্যে এই রাসেল ভাই একজন। আর রাসেল ভাইয়ের সাথে তারই বড় ভাইয়ের ছেলে তানভীর, মনির এবং আর একজন রাসেল। এই রাসেলের বাড়ি ছিল আবার উত্তরপাড়া নামক একটা জায়গা রয়েছে, সেই উত্তরপাড়া রাসেল, মানে 2 জন রাসেল রয়েছে আর কি 14 জনের মধ্যে। ঘটনাটা মূলত এই কয়েকজনকে ঘিরেই, বাকিরা আসলে এর সাথে ওইভাবে ইনভলভ না, যার কারণে তাদের নামটা আর উনি বলেন নাই। পিকনিকের দিন ভোরবেলা মাইক্রোবাস চলে আসে ওনাদের এলাকার হাই স্কুলের সামনে।
সব কিছু নিয়ে খুব সকালবেলায় ওনারা রওনা দিয়েছেন। ওনাদের সাথে দুইজনের কাছে ওই সময় মোবাইল ফোন ছিল। 2004 সালে মোবাইল ফোন কিন্তু সবার হাতে হাতে এইভাবে পৌঁছায়নি। মোবাইল ফোন ছিল, অল্প কিছু লোকজনের হাতে মোবাইল ফোন ছিল। ওই সময় বাটন ফোনগুলো পাওয়া যেত। তো দুইজনের কাছে মোবাইল ফোন আর দুইটা ক্যামেরা নিয়েছেন। ওই সময় কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা এভাবে কিন্তু আসে নাই, ফিল্ম থাকতো ভেতরে, ওই ফিল্ম ক্যামেরা আর কি। তো দুইটা ক্যামেরা ওনারা নিয়েছেন। সকাল 11টার দিকে ওনারা কর্ণঝোড়া স্পটে পৌঁছেছেন। সময়টা তো আসলে পিকনিকের সিজন, শীতের শেষ দিকে অনেক পর্যটকই আসছে ওখানে বেড়ানোর জন্য। শেরপুর শহর থেকে ওনারা খাবার জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন। স্পটে পৌঁছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে ওনারা সবাই তো বেরিয়ে পড়েছেন। আনুমানিক বেলা 1:30 বা 2টোর সময় ওনারা আবার স্পটে ফিরে এসে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন। রেস্ট নেয়ার পর ওনারা দুটো গ্রুপ করেছেন, 7 জন করে। 14 জন আসছেন তো, 7 জন করে দুটো গ্রুপ করেছেন। এই দুটো গ্রুপে ওনারা বের হবেন। প্রত্যেকটা গ্রুপে ওই যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন 2 জন, ওর মধ্যে থেকে একজনকে দিয়েছেন। 2 গ্রুপে 2 জন ব্যক্তি যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, যাতে করে এই 2 জন পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, তাদের গ্রুপের হাল হকিকত সম্পর্কে ওনারা তথ্য আদান প্রদান করতে পারেন। আর এই যে 2 রাসেল, এই 2 রাসেল, মনির, তানভীর একই গ্রুপে ছিলেন আর কি। তো ওনাদের গ্রুপে তানভীরের কাছে মোবাইল ফোন ছিল। ওনারা পাহাড় জঙ্গল ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া দেখবেন। পিকনিক স্পটে অনেক মাইক ছিল, মাইকে বিভিন্ন ঘোষণা, দিক নির্দেশনা দেয়া হতো। ওনারা এত দূরে চলে গিয়েছেন যে মাইকের শব্দ ওনাদের কাছে আর পৌঁছাচ্ছে না। জঙ্গল ও পাহাড়ে হাঁটতে হাঁটতে ওনারা ক্লান্ত ও দুর্বল হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা হবে হবে এমন সময়ও চলে এসেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। ওনারা দিক ভুল করে সীমান্তের দিকে না গিয়ে অন্য দিকে এসে গেছেন, একদম গভীর জঙ্গলের ভেতরে। আশেপাশে অন্তত আনুমানিক 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বসতিই নেই। মোবাইলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কারণ নেটওয়ার্কের যে টাওয়ারটা এটা ওই পিকনিক স্পটের কাছে। ওনারা এতটাই দূরে চলে এসেছেন যে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা বাড়তে শুরু করেছে। সবাই তো শীতের পোশাক পরে এসেছেন, এমনকি পায়ে মোজাও পরা ছিল সবার। হঠাৎ এই যে রাসেল ভাই, উনি পাহাড়ের নিচে দূরে কয়েকজনকে দেখতে পান। ওনাদেরকে দেখে মনের মধ্যে একটু আশা জাগে যে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সবাই একসাথে, এই 7 জন একসাথে সাহায্যের জন্য ওই ব্যক্তিদেরকে ডাকতেন। এরা যেহেতু স্থানীয় মানুষ, তাই পথ দেখিয়ে দিতে পারবে, এটাই তাদের কাছে প্রত্যাশা ছিল। এই ডাক শুনে ওই লোকগুলো ওনাদের দিকে এগিয়ে আসে। স্থানীয় ওই লোকগুলোর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। এই লোকগুলো এসেই কোনো কথা না বলে ওনাদের উপরে হামলা করে। এদের 2 জনের হাতে ছিল লম্বা ধারালো ছুরির মতো অস্ত্র। এরা একে অপরের সাথে বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল। এই যে রাসেল নামে তো 2 জন, উত্তরপাড়ার যে রাসেল রয়েছে, এই রাসেলের শরীরে ছুরির আঘাত লাগে, মারাত্মক জখম হয় রাসেল। লোকগুলোর হিংস্রতা দেখে সকলে বুঝে যায় যে এরা মূলত চরমপন্থী টাইপের কেউ। এদেরকে দেখে ফেলার কারণে এরা আসলে সাহায্য না, আক্রমণ করার জন্য এসেছে, মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসছে। ওই লোকগুলো মারার চেষ্টা করছে এদেরকে, আর এরা অসহায়ের মতো শুধু খালি হাতে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। রাসেল মাটিতে পড়ে কাতরাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছিল। বেশ কিছুটা সময় পর রাসেল নিজে থেকেই মাটিতে তো পড়ে থাকা ছিল, ওখান থেকে উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল যে এই তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই বলে রাসেল মাটি থেকে উঠে সবাইকে নিয়ে দৌড়াতে বললেন। এদিকে সবাই রাসেলের পিছন পিছন দৌড় দিল। ওনাদের সবার মাথায় শুধু একটাই সেন্স কাজ করছে যে এখান থেকে যে কোনো মূল্যে পালাতে হবে। ওরা তো দৌড়াচ্ছেন আর এক একজনের নাম ধরে ডাকাডাকি করছে, যাতে করে কেউ কারো কাছ থেকে আলাদা না হয়ে যায়, দলছুট হয়ে না যায়, হারিয়ে না যায়। সবাই যে কোন দিকে দৌড়ে যাচ্ছেন তার কোনো হুঁশ নাই। ওই লোকগুলো ওনাদের পিছনে দৌড়াচ্ছে।
ওনারা যে কতক্ষণ এভাবে দৌড়েছেন তার ঠিক মনে নাই। একসময় স্থানীয় ওই লোকগুলো থেকে ওনারা আড়াল হয়ে যান, তবু ওনারা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। ওনারা এত ভয় পেয়েছিলেন যে পেছন দিকে আসলে তাকানোরও সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে একজন একজন করে দুজন আর অন্যজন যারা ছিলেন তাদের আসলে সমস্যা নেই, এই যে দুইজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই দুইজনের মধ্যেই যেই একটা কমন বিষয় ছিল, এই দুইজনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছেন, আর এই রাসেল যিনি প্রচণ্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। দুই রাসেল তো অজ্ঞান। এখন এই দুই রাসেলের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতস্থান বাঁধা হয়েছে, শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে। আর এভাবে দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, তাই এই জঙ্গলে মোবাইল হাতে নিয়ে আসলে চলাচল করা মুশকিল হয়ে যাবে। কারণ যদি আরও কোনো খারাপ লোকজন এখানে থাকে এবং তাদেরকে দেখে ফেলে তাহলে তো আরও বিপদ হয়ে যাবে। যদি কেউ তাদেরকে শনাক্ত করে ফেলে, বিশেষ করে ওই দলটা যদি শনাক্ত করে ফেলে, এখন ওই দলের আসলে কি উদ্দেশ্য ছিল, কেন তারা হঠাৎ করে এভাবে আক্রমণাত্মক হলো, এতটুকু তো ওই সময় বোঝা যায় নাই। নিশ্চয়ই তারা এমন কোনো কাজ করছিল যেটা ওরা দেখে ফেলেছে, যেটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য হয়তো বা তাদের উপর আক্রমণ করেছিল, হতেও পারে এরকম। ওরা হয়তো বা তাদেরকে খুঁজে চলছে, এমনটাও তো হতে পারে। তাই মোবাইল ফোন তো জ্বালানো যাবে না। এই চিন্তা করে তানভীরকে, মানে যার কাছে মোবাইল ছিল, তাকে বলা হলো তুমি মোবাইলটা ভাইব্রেশন মোডে রাখো এবং জ্যাকেটের চেইন খুলে বুকের ভিতরে রাখো। তো ওনারা একটু জিরিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছেন। সবাই বুঝতে পারেন কেউ পায়ে ব্যথা পেয়েছে, কারো পা মচকে গেছে, কারো হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, কারণ দৌড়ানোর সময় বিভিন্ন জায়গায় তো আঘাত লেগেছে। এই কারণেই সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছে আর কি। সবারই মোটামুটি পায়ে সমস্যা কমন ছিল। তানভীর একটু পর পর জ্যাকেটের চেইন খুলে মোবাইলের নেটওয়ার্কটা চেক করছে যে মোবাইলের আসলে নেটওয়ার্ক আছে কিনা। এদিকে রাত হয়েছে, শীতের তীব্রতা বেড়ে গেছে, শরীরে নানা স্থানে ব্যথা, আর শীতকালে ব্যথা লাগলে তো সেটা আরও বেশি অনুভূত হয়। ওনাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। আর হেঁটে আসলে যাবেন কোন দিকে চেনেন না তো, দিনের বেলাতেই পথ হারিয়ে ফেলেছেন, এখন রাতের বেলা কিভাবে কোন দিকে হাঁটবেন? হাঁটতেও তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্ধকারে এভাবে আর না ঘুরে এক জায়গায় কাটাতে হবে। পাহাড়ি জঙ্গল, সাপ টাপ সহ তো আরও নানান ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে। তো ওনারা এমন একটা স্থানে আছেন, সেখানে সামনে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে। ওনারা সারাদিন যত পাহাড় দেখেছেন এবং ঘুরেছেন, এইটা মনে হলো যে ওনাদের দেখা সবচেয়ে উঁচু পাহাড়। আর বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড়ে কোনো গাছ বা জঙ্গল নাকি ছিল না। এই পাহাড়ের বিশেষত্ব এইটা। অন্য পাহাড়গুলোতে আছে গাছ জঙ্গল আছে, কিন্তু এই পাহাড়ে কোনো গাছ এবং জঙ্গল নাই। পাহাড়ের উপর উঠলে দূরে কোনো বসতবাড়ি হয়তো বা যদি থাকে তাহলে আলো দেখা যাবে, এই ভেবে ওনারা অনেক কষ্ট করে ওই পাহাড়টাতে উঠেছেন। কিন্তু চারদিকে অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখতে ওনারা পেলেন না। পাহাড়ের উপরের অংশটা একদম সমতল ছিল। যেহেতু এখানে কোনো জঙ্গল বা গাছপালা নাই, সুতরাং এখানে রাতে থাকাটা নিরাপদ হবে, এই চিন্তায় ওনারা করেছিলেন। চারপাশটা দেখার পর ওনারা একটু দূরে একটা গাছ দেখতে পান এবং সবাই গাছের কাছে গিয়েছেন। এমনিতে মনে করছেন কোনো গাছপালা নাই, তবে একটা গাছ ওনাদের দৃষ্টিগোচর হয়, যার কারণে ওই দিকটাতে ওনারা যান। অন্ধকারে এটাতে আসলে কি গাছ এটা চিনতে পারেন নাই ওনারা কেউই। বেশ মোটা এবং ছাতার মতো ছড়িয়ে আছে বিশাল একটা গাছ। গাছটা অনেকটা আম গাছের মতো হবে এমনটাই জানিয়েছেন। গাছের যে কাণ্ডগুলো আছে, মানে ডালগুলো আছে, এগুলো বেশ নিচুতে থাকায় ওনারা গাছের কাণ্ডের উপর উঠে বসে এক একজন এক এক জায়গা করে নিয়েছেন আর কি, মানে গাছের ডালে উঠে এক একজন এক এক জায়গায় বসেছেন, এরকম একটা পজিশন নিয়েছেন। তানভীর মোবাইলে দেখে রাত 11টা বাজে। গাছের এক একটা ডাল ছিল মোটামুটি এক একটা গাছের মতো বড়, মানে গাছ যেরকম লম্বা হয় বড় হয়,
গাছ যেরকম মোটা হয় ওই এক একটা ডালই ওই রকম টাইপের আর কি, তবে এই ডালগুলো অনেক নিচু নিচু ছিল। গাছটা মোটা ছিল কিন্তু ডালগুলো নিচু ছিল। অনেক সময় দেখা যায় না যে ডালগুলো গাছের একদম বেসমেন্ট থেকে, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে থাকে, ওইখানে কিন্তু এরকমটা ছিল না, মানে গাছটা এমন ছিল। তো বেশ আরাম করেই বসেছেন গাছের উপরে, হেলান দেয়া বা এমনকি শোয়ার জন্য কিন্তু ওই ডালের উপর পর্যাপ্ত জায়গা ছিল। ওনারা মাথার নিচে যেই স্কুল ব্যাগ ছিল বালিশের মতো করে দিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত আর অসুস্থ শরীর থাকায় সবাই অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। গভীর রাতে ওনাদের সাথে থাকা মনির নামে একজনের ঘুম ভেঙে যায়। মাথা তুলে মনির খেয়াল করে যে সবাই ঘুমাচ্ছে, তো মনির শুয়ে আছে, তার চোখে ঘুম আসবে আসবে ভাব। এমন সময় মনির জঙ্গলের একদিকে আলোর মতো কিছু একটা দেখতে পায়। মনির উঠে বসে পড়ে। তারা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছে, আবার গাছের উপরে, তাই সেখান থেকে নিজের সবকিছু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মনির দূরে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে আলো দেখার একটা আভাস পাচ্ছে, আলো জাতীয় কিছু একটা মনে হয় দেখছে আর কি। ওই রেডিয়াম যুক্ত যেই তসবি রয়েছে আর কি, অনেক সময় আমরা দেখি না তসবি জ্বলে, লাইটের কাছাকাছি থাকলে যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তখন আমরা তসবিগুলো জ্বলা দেখি, একটু জ্বলে আছে, এর মধ্যে রেডিয়াম ধাতু আছে আর কি, এই জন্য জ্বলে। মনে হচ্ছে ওই রকম টাইপের কিছু জিনিস, একটা না অনেকগুলা, এদিকে এগিয়ে আসছে। মনির কৌতূহলী হয়ে একে একে সবাইকে ডেকে তোলে এবং ওই আলোর দিকে তাকাতে বলে। তো ওনারা সবাই প্রথমে মনে করেছেন যে ওনাদেরকে খোঁজার জন্য মনে হয় বাকি বন্ধুরা লোকজন নিয়ে বের হয়েছে, তাই আগ্রহ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে ওনারা বুঝতে পারেন যে ওনারা যে আলোটা দেখেছেন বা যেটাকে আসলে আলো মনে করেছেন এটা আসলে কোনো আলো না। ধবধবে সাদা পোশাক পরা অনেকগুলো মানুষ, অন্তত 150 থেকে 200 মানুষের মতো হবে। সকলের পোশাক থেকে এক ধরনের আলো নির্গত হচ্ছে, কিন্তু সেই আলোতে চারপাশ আলোকিত হচ্ছে না, ঠিক রেডিয়াম তসবির মতো। এগুলো আলোকিত এটা বোঝা যায়, কিন্তু ওই আলো থেকে আশেপাশে ওভাবে কিন্তু আলোকিত হয় না। তো এমনটাই মনে হচ্ছে। ওরা সবাই মনে হচ্ছে ঠিক ওনাদের দিকে এগিয়ে আসছে। আরও বেশ কিছুটা এগিয়ে আসার পর ওনারা বুঝতে পারলেন যে এরা কেউই মানুষ না, কারণ এরা মানুষ হতেই পারে না। এদের উচ্চতা সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হবে। জঙ্গলের মধ্যে নির্জনে ওনারা একা একা তো আছেন, তারপর সবাই আহত কম বেশি। এর মধ্যে রাসেলের অবস্থা তো আর বেশি খারাপ। ওনার অত্যন্ত ভয় পেয়ে সকলেই বাকশক্তি বন্ধ হওয়ার মতো হয়ে গেছে সবার। ওনাদের পালানোরও কোনো পথ নাই, এমনকি এইখানে আল্লাহ ছাড়া ওনাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মনির হঠাৎ করে বলে উঠল, সবাই গাছের আরও উপরে উঠে যাও, এত নিচে থাকা যাবে না, এত নিচে থাকলে ওরা দেখে ফেলবে, আমরা আরও উপরে উঠে যাই। ওনারা গাছের আরও উপরে উঠে সবাই কাছাকাছি বসে আছেন। মনির আবার সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার ফিস ফিস করে কোনো কথা বলা যাবে না, আর বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এদিকে এই লোকগুলো প্রায় গাছের কাছাকাছি চলে এসেছে। এবার ওনারা সবাই একটা বিষয় খেয়াল করলেন গাছের উপর থেকে, যে এই লোকগুলোর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে নিয়ে আসছে, আর বাকিরা সবাই পেছনে কাতার করে হেঁটে আসছে, ঠিক সেনাবাহিনীর কুচকাওয়াজের মতো শৃঙ্খলাবদ্ধভাবে। খাটিয়া কাঠের তৈরি ছিল নাকি ধাতব কোনো জিনিসের তৈরি ছিল এটা অবশ্য রাসেল ভাই বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে ওনার জীবনে এত সুন্দর নকশা এবং কারুকার্যের আসবাবপত্র উনি আগে কখনোই দেখেন নাই। খাটিয়া নিয়ে ওই গাছের ঠিক নিচ দিয়েই এই লোকগুলো এগিয়ে একটা জায়গায় গিয়ে থামলো। গাছ থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে হবে এমন জায়গায় থামলো। রাতে অন্ধকার থাকতে থাকতে ততক্ষণে আসলে মানে অন্ধকার অনেক সময় থাকলে হয় কি যে অন্ধকারটা চোখ অনেক সময় সয়ে যায়, তখন মোটামুটি আশেপাশে দেখা যায় আর কি। তো ওই অবস্থা হয়েছে যে অন্ধকারে থাকতে থাকতে চোখটা অন্ধকারে অনেকটাই মানিয়ে নিয়েছে আর কি সবার। ওনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওনারা কেউই কিন্তু এই লোকগুলোর মুখমণ্ডল দেখতে পান নাই,
সবার আকৃতি, উচ্চতা, এমনকি পোশাকের রং সবকিছু একই রকমের ছিল। তবে এই যে কাতারবদ্ধভাবে তারা এগিয়ে আসছিলেন, এনাদের সবার সামনে কিছু অবয়বের পোশাক বেশ রাজকীয় ছিল, যেগুলো অন্যদের থেকে আলাদা ছিল। একজনের না, কিছু এই 5-7 জনের হবে এরকম আর কি। খাটিয়াটা কাঁধ থেকে নামানো হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে রাসেল ভাইয়েরা যারা গাছের উপর বসে আছেন, ওনারা সেখানে খনন করা একটি কবর দেখতে পেলেন। খাটিয়ার কাছেই সদ্য খনন করা একটি কবর, অথচ একটু আগে সেখানে কোনো কবর ছিল না। ওনারা যখন ওই গাছের উপর উঠেছিলেন, ওই সময় কিন্তু ওইখানে কোনো গর্ত বা কবর দেখেন নাই, কারণ ওই দিকটা তো ওনারা হাঁটাহাঁটি করেছেন, একবারই তো গাছের উপর ওঠেন নাই। কিন্তু কবর তো খোঁড়া ওনারা দেখেন নাই। যাই হোক, থাকতেও পারে, হয়তো ওনারা খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে। ওনারা কিন্তু গাছের উপর বসে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছিলেন। 2 হাত দিয়ে গাছের ডাল একদম জড়িয়ে ধরে রেখেছেন। ভয়ে যদি আবার পড়ে যান ডাল থেকে, তখন তো আরেক বিপদ হবে। পড়ে তো ব্যথা পাবেনই, সেই সাথে এই লোকগুলোর মুখোমুখি হতে হবে। তখন অবস্থাটা কেমন হবে? ওনারা সবাই এত ভয় পাচ্ছিলেন যে নিজেদের হার্টবিট নিজেরাই শুনতে পাচ্ছিলেন। কারো মুখ থেকে একটা আওয়াজ যদি বের হয়, এমনকি কেউ যদি হাঁচি দেয়, কাশি দেয়, তখনও বিপদ হবে। সবাই তো মনে মনে আল্লাহর নাম স্মরণ করছেন। অবশেষে নীরবতার অবসান হলো। সামনের কাতারের অবয়বগুলো খাটিয়ার কাছে এসে সবার উদ্দেশ্যে কথা বলছে। তারা তো আসলে কি বলছে ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না। কোন ভাষায় বলছে এটাও বোঝা যাচ্ছে না। বাংলা ভাষায় হতে পারে বা অন্য কোনো ভাষায় হতে পারে। মানুষ মারা গেলে জানাজার আগে আত্মীয় স্বজন যেভাবে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে কথা বলে, ঠিক সেভাবে ওই অবয়বগুলো কথা বলছে। ওনারা ওনাদের কাছ থেকে কথাবার্তা শুনতে পাচ্ছেন, এতটুকুই আর কি, তাছাড়া কিছু না। পেছনের কাতারে থাকা অবয়বগুলো কথা শুনছে। তখন রাজকীয় পোশাকের মতো যেই অবয়বগুলো আসলে পড়েছিল আর কি, এদের মধ্যে একজন নির্দিষ্ট একটা অবয়বকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে কিছু একটা বলল, অনেকটা পরিচয় করিয়ে দেওয়ার মতো। তারা ওই অবয়বকে একটি মুকুট পরিধান করিয়ে দেয় এবং ওই মুকুটধারী অবয়ব জানাজার ইমামতি করেন। ঠিক মানুষের জানাজার মতো ছিল তাদের জানাজা করে দাফনের কাজ শেষ করে মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে চলেও গেল। তবে তারা যাওয়ার সময় মনে হলো একটু ভিন্ন পথে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার সময় যেমন এক পথে যাই, ফেরার সময় আরেক পথে আসি, ঠিক ব্যাপারটা এরকম ছিল। অবয়বগুলো ওনাদের থেকে 100 কি 150 মিটার দূরে ছিল। তাদের শরীরের সুগন্ধি ওনাদের নাকে ভেসে এসেছে। এত মন মাতানো সুগন্ধির যেই একটা সুবাস ইতোপূর্বে ওনারা কেউই পান নাই, এমনকি এখনও সেই সুগন্ধির মতো সুগন্ধি ওনারা পান নাই। ওনারা তো নিঃশব্দে গাছে বসে আছেন। অবয়বগুলো অনেক দূরে চলে গেলেও কিন্তু ওনারা গাছ থেকে আলো দেখতে পাচ্ছিলেন। ওনারা অসহায়ের মতো গাছেই বসে আছেন, কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছিলেন না। সকাল হলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই আশায় গাছে বসে আছেন। জঙ্গলে এক ধরনের ভয় ছিল, এবার জঙ্গলবিহীন পাহাড়ের উপর এসে এখন ভিন্ন ধরনের ভয় ওনারা পাচ্ছেন। ওই সময় তানভীর ফিসফিস করে বলে, সবাই আস্তে আস্তে, আমরা আগের জায়গায় এখন নামি। হ্যাঁ, তো ওনারা আগের জায়গায় যে নামবেন, কুয়াশায় কিন্তু বিভিন্ন জায়গা ভিজে গেছে। ওই পাতার উপর কুয়াশা পড়েছে, পাতার থেকে ওই কুয়াশা পানি হয়ে ডালগুলোতে পড়েছে। এই ডালগুলো কিন্তু ভিজে কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। তাই ওনাদেরকে কিন্তু খুব দেখে শুনে নিচের দিকে নামতে হবে, আর শুকনো ডালগুলো খুঁজে নামতে হবে যেখানে পানি কম পড়েছে, অর্থাৎ কুয়াশার পানি কম পড়েছে। এদিকে ব্যথা ঠান্ডায় শরীরটা একদম অবশ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওনারা মোটামুটি একটা জায়গায় নেমে এসেছেন। কিন্তু নেমে আসার পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন যে যেখানে কবর দেয়া হয়েছে সেখানে তো কোনো চিহ্ন থাকার কথা। অন্ধকারের মধ্যে সেখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে ওই জায়গাটা একদম সমান, ওই জায়গায় কিছুটা ঘাস যে আছে সেটাও বোঝা যাচ্ছে, মানে ওখানে কিছুই নাই, ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা কবর থাকলে তো সেখানে চিহ্ন থাকবে, কিন্তু সেখানে কিছুই নাই।
এটা তো স্বপ্ন না, একজন স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানে সবাই 7 জনে কি স্বপ্ন দেখেছে? তা তো না। ওনারা বুঝেই নিলেন যে এটা আসলে জিনেদেরই কাজ, আর যার কবর হয়েছে সেও জিন জাতিরই একজন সদস্য। এর মধ্যে ওনারা জঙ্গলে পাখির কিচিরমিচির হচ্ছে এমন শব্দ শুনতে পান। এদিকে সকালের আলো ফুটতে ওনারা দেখছেন। লোকালয় থেকে অনেক দূরে ছিলেন তো, তাই ফজরের আজান শুনতে পান নাই। যখন সকাল হচ্ছে তখন বুঝতে পেরেছেন যে আসলে সকাল হয়ে গেছে। তবু ওনারা গাছ থেকে নামার সাহস পাচ্ছেন না। সূর্য ওঠার পর সাহস নিয়ে ওনারা গাছ থেকে নামেন। দ্রুত পাহাড় থেকে নেমে অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমেছেন। হাঁটা তো দূরের কথা, ওনারা কেউ মাটিতে পাই ফেলতে পারছিলেন না ব্যথায়। একটু বিশ্রাম নেন, এরপর আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এভাবে ওনারা আগাচ্ছিলেন। কিন্তু এক জায়গায় বসে থাকাটাও তো ওনাদের জন্য আসলে নিরাপদ না। এদিকে ওনাদের ব্যাগে থাকা পানির বোতলের পানিও শেষ হয়ে গেছে। এদিকে ওই যে রাসেল যিনি আহত হয়েছেন তার অবস্থা তো খুবই শোচনীয়। দুপুরের দিকে কয়েকজন বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর, আজকের বিজিবি বিডিআর সদস্য ওনাদেরকে খুঁজে পান এবং ওনাদের সাথে থাকা ওয়্যারলেস সেট দিয়ে ওনাদের ক্যাম্পে সংবাদ দেন। পরবর্তীতে বেশ কিছু স্ট্রেচার নিয়ে আসে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ বিপত্তি সহ্য করতে হয়েছিল বিডিআর সদস্যদেরকে, কারণ ওই সময় নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় আসলে কোনো যানবাহন চালানোর মতো অবস্থা ছিল না। মাঝে একটা জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল, যেখানে মোটামুটি একটু চলাফেরা করা যায় আর কি। আর ওই পর্যন্ত বিডিআর সদস্যরা ওনারা স্ট্রেচার ধরে নিজেরা অনেক কষ্ট করে ওনাদেরকে নিয়ে আসছিলেন, কারণ এই 7 জনের আসলে হাঁটার মতো অবস্থা ছিল না। দীর্ঘ পথ বিডিআর সদস্যরা স্ট্রেচারে করে তাদেরকে নিয়ে আসছেন এবং একটা পর্যায়ে ঘোড়ার গাড়িতে তুলতে হয়েছিল। এরপর গিয়ে ওনারা বিডিআর ক্যাম্পে পৌঁছান। বিডিআর ক্যাম্পে পৌঁছানোর পর বাকি বন্ধুদেরকে ওনারা দেখতে পান। মূলত ওনার বাকি বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে যায়নি। বিডিআর ক্যাম্পে গিয়ে তাদেরকে এই বিষয়টা বলে এবং তাদের কাছে সহযোগিতা কামনা করে। তখন যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন এবং ওই দলে যে 7 জন ছিল, মানে যেই 7 জন আসলে ওই পিকনিক স্পটের আশেপাশেই ছিল, তারা হারায় নাই, এই 7 জনকে ওই রাতে ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওনারা বলেন যে যেই টহল টিমগুলো আছেন দূরে দূরে তাদেরকে ওনারা বিষয়টা জানাবেন, আর সকাল হলে রেস্কিউ অপারেশন করতে হবে। এখন রাতের বেলা রেস্কিউ অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরেও যারা পেট্রোল ডিউটিতে আছেন তাদেরকে ওনারা বিষয়টা জানিয়ে দিচ্ছেন, তারা পেলেই ওয়াকিটকির মাধ্যমে জানাবেন। তো তারা ওই রকম ব্যবস্থা করেছিলেন। এদিকে এনাদের ফিরতে দেরি দেখে, মানে যারা এই পিকনিকে এসেছিলেন বাড়ি থেকে, তারাও তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, কি হইলো। একজনের কাছে তো ফোন ছিল, তানভীরের কাছে যে ফোন ছিল তার ফোনে তো নেটওয়ার্ক ছিল না। অন্যজনের কাছে যে ফোন ছিল তার কাছে যখন ফোন করেছে তখন ওনারা তো জানাইছেন যে ঘটনাটা কি হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা তো চলে আসছেন সকালবেলা শেরপুরের এই ক্যাম্পের এদিকে। ক্যাম্পে যখন 14 জনই উপস্থিত হয়, এর মধ্যে 7 জনের অবস্থা তো খারাপ, তার মধ্যে রাসেলের অবস্থা তো গুরুতর। তখন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প থেকে পাঠানো হয়। ওনারা হসপিটাল থেকে একদিন পর রিলিজ পান। আত্মীয় স্বজনরাই মূলত জোর করে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ আসলে শেরপুরে থাকার মতো অবস্থা তো অনেকের ছিল না, নিজ এলাকায় নিয়ে গেলে হয়তো বা ট্রিটমেন্টটা ভালো হবে, এই জন্যই। তো এরপর আত্মীয় স্বজনদের কাছে সবাইকে হস্তান্তর করে বিডিআর সদস্যরা। এরপর ওনারা তো ময়মনসিংহ চলে আসেন। রাসেল বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে তার ট্রিটমেন্ট করা হয়েছে। আর অন্যদের আঘাত তেমন কোনো গুরুতর আসলে ছিল না। ম্যাক্সিমাম সদস্য যারা ছিলেন এই 7 জনের মধ্যে রাসেল ছাড়া, রাসেল তো 2 রাসেল, মানে যিনি আহত হয়েছেন ওই রাসেল ছাড়া সবাই মূলত ব্যথা এবং জ্বরে ভুগেছিলেন বেশ অনেক দিন। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি। এরপর থেকে অনেক দিন পর্যন্ত ওনারা রাতে একা বেরই হন নাই, এমনকি বিছানায় রাতে একা
ওনারা ঘুমাতেও যান নাই, এতটা ভয় পেয়েছেন। কারণ আসলে সবাই তো এসএসসি পরীক্ষা দিবেন, বয়স তো বেশি হয় নাই ওই সময়। সবাইকে স্থানীয় কবিরাজের কাছেও নেওয়া হয়েছিল। ওই কবিরাজ এমন একটা বিস্ময়কর তথ্য বলেছিলেন যেটা শুনে সবাই খুব অবাক হয়েছিল। কেননা ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন ওই যে পাহাড়টা, যেই পাহাড়ে আসলে ওরকম কোনো গাছপালা নাই, জঙ্গল নাই, ওই পাহাড়টা মূলত জিনেদের একটা কবরস্থান। ওই সময়ে একটা জিনকে দাফন করা হয় সেখানে, আর এই 7 জন আবার ওই গাছের উপরে তখন ছিল। জিনেরা ওই সময় টের পায় নাই যে এই 7 জন গাছের উপর ছিল। যদি টের পেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। তবে ওই সময়ে জিনেরা যদি টেরও পেত, কতটুকু ক্ষতি করত এটা বলা মুশকিল। তবে কবিরাজ বলেছিলেন যে ক্ষতি করতে পারত, কারণ জানাজার সময় হঠাৎ করে কোনো মানুষ যদি সেখানে চলে আসে তারা অত্যন্ত বিরক্ত হয়। যাই হোক, এই ঘটনার পরে যারা পিকনিকে যাবেন ওই এলাকা থেকে, মানে ময়মনসিংহের ওই এলাকা থেকে যারা পিকনিকে যাবেন, প্রত্যেককেই তার গার্ডিয়ানরা নাকি বলতো যে সাবধানে যাস, ওই যে ওরা কিন্তু যায় বিশাল একটা বিপদে পড়ছিল। বিশেষ করে যে শেরপুরের যেই এরিয়াটা, কর্ণঝোড়া যেই এরিয়াটা, ওই এরিয়াতে কেউ পিকনিকে যেতে চাইলে সব সময় গার্ডিয়ানরা সতর্ক করত যেন ভুলেও এদিক ওদিকে কেউ ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এখানে 2 ধরনের বিপদে ওনারা পড়েছিলেন। এক হচ্ছে প্রথম দিকে কিছু দুষ্টু লোকের খপ্পরে পড়েছিলেন, আল্লাহর রহমতে ওখান থেকে বেঁচে ফিরলেও পরবর্তীতে জিনেদের দেখা পেয়েছিলেন, সেখান থেকেও আল্লাহর রহমতে ফেরত এসেছিলেন। এরপর তো বিডিআর সদস্যদের সহযোগিতায় ওনারা একদম লোকালয়ে চলে আসেন, নিরাপদ জায়গায় চলে আসেন। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাসেল ভাই, উনি জানিয়েছেন যে যদি সেদিনের দায়িত্বে থাকা কোনো বিডিআর সদস্য আজকের ঘটনা শুনে থাকেন, তাদের জন্য রাসেল ভাইয়ের তরফ থেকে 1000 কোটি সেলুট জানিয়েছেন। আর এটাও জানিয়েছেন যে রাসেল ভাই সহ ওনাদের টিমে আরও যারা ছিলেন তারা কেউই আপনাদেরকে ভোলেনি, গর্বের সাথে স্মরণ করেন তাদের কথা। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে আসলে কেন এই এপিসোডটি আমরা ওই সময়ের শেরপুর কর্ণঝোড়া ক্যাম্পে ডিউটিরত যেই বিডিআর সদস্যরা ছিলেন বা ওই ক্যাম্পে যারাই ছিলেন, ক্যাম্পে ইনচার্জ সহ, আমরা তাদেরকে উৎসর্গ করেছি। নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কেন আমরা আজকের এপিসোডটি তাদেরকে উৎসর্গ করেছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে যাবার আগে একটি কথা, সেটা হচ্ছে ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক পেজে আমরা নতুন নতুন বিভিন্ন ভিডিও আপলোড করছি, রহস্যময় বিভিন্ন ভিডিওগুলো, সেগুলো দেখার অনুরোধ করছি। লাইক, কমেন্ট এবং শেয়ার করেও আমাদেরকে উৎসাহ দেবার অনুরোধ করছি। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়, যেই ঘটনাটি আমরা পেয়েছি আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিবের কাছ থেকে। আর ঘটনাটি খুলনার পরিত্যক্ত বন্ধ হয়ে যাওয়া ক্রিসেন্ট জুট মিলের একটি বিশেষ জায়গাকে নিয়ে। যেই জায়গাটার ভিডিও, বিশেষ করে যেই রাস্তায় ঘটনাটি ঘটেছিল, সেই রাস্তার ভিডিও কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি, যেটা দেখে আসতে পারেন। চলুন ঘটনাটি শুনে আসি। প্রিয় লিসেনার্স, খুলনার ক্রিসেন্ট জুট মিল এটা অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে। তবে জুট মিলের বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে নিয়ে বেশ কিছু স্থাপনা যেন এখনও ব্যবহার উপযোগী থাকে বা নষ্ট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, এই জন্য বেশ কিছু স্টাফ, সিকিউরিটি গার্ড সেখানে দায়িত্ব পালন করছেন। আমরা যখন খুলনা ট্যুরে গিয়েছিলাম, খুলনা ফ্যান মিটের জন্য যখন আমরা খুলনায় যাই, তখন এই ক্রিসেন্ট জুট মিলে
আমরা ঢুকেছিলাম। ঢোকার পর বিভিন্ন জায়গা আমরা দেখেছি। এর মধ্যে একটি জায়গা সম্পর্কে আগে থেকেই আমাদের মডারেটর রাকিব আমাকে অবহিত করেছিলেন। সেই রাস্তা দিয়ে হাঁটলাম, যে রাস্তায় সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। এরপর আরও বেশ খানিকটা এগিয়ে চলে যাই ভৈরব নদীর একদম তীরে। সেখানে যাওয়ার পর একটি বিশাল ক্রেন দেখেছিলাম। সেই ক্রেন রিলেটেড ঘটনাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুলনা স্পেশাল এপিসোডে। আর ওইটাতে বা ওইটার পাশে ড্রেন রয়েছে, এই ড্রেন সম্পর্কিত ঘটনাও কিন্তু আমরা খুলনা স্পেশাল এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেই রাস্তায় ঘটনাটি ঘটেছিল, ওই রাস্তা দিয়ে চলার সময় আশেপাশে থাকা গাছগুলোর উপর দিকে আমি তাকাচ্ছিলাম এবং দেখলাম আসলেই যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গার সাথে ঘটনাটির অদ্ভুত রকমের মিল রয়েছে। ওখানে থাকা বিভিন্ন স্থাপনাগুলো এতটাই পুরনো বলে মনে হচ্ছে, আর অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, তো মানুষজনের চলাচল কম। সন্ধ্যার পর জায়গাটা যে কতটা গা ছমছমে হয়ে ওঠে সেটা ওখানে যারা থাকে তারাই ভালো করে বুঝতে পারবেন। আর দিনের বেলা কেউ যদি ঘুরে আসেন বা সন্ধ্যার পর যদি ওখানে ঘুরে আসেন তাহলে তারা বুঝতে পারবেন। সেখানে সবার প্রবেশের অনুমতি নাই, প্রবেশ করার জন্য আলাদা অনুমতি নিয়ে ঢুকতে হয় আর কি। আমরা সেটাই করেছিলাম। তো ঘটনাটি যেটা ঘটেছিল সেটা হচ্ছে একজন ভাইয়ের সাথে, যার নামটা আমরা সঙ্গত কারণে বলছি না, উনি একটা সময় ন্যাশনাল অ্যাথলেট হিসেবে খেলাধুলা করতেন। আর বিজেএমসির অধীনে যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন উনি তাদেরই একজন ব্যক্তি ছিলেন। উনি দেশের হয়ে দেশের বাইরেও খেলাধুলা করতে গিয়েছেন। তার নামটা প্রকাশের অনুমতি নাই, যার কারণে আমরা সেটা বলতে পারছি না। তো উনি যখন বিজেএমসির হয়ে খেলাধুলা করতেন, এই ক্রিসেন্ট যে জুট মিল, এই জুট মিলে উনি ওনার টিম সহ বেশ কিছুদিন ছিলেন। সেখানে খেলাধুলা করতে হবে আর কি, বেশ কিছু কাজ ছিল খেলা সংক্রান্ত। তো এই ক্রিসেন্ট জুট মিলের যেই জায়গাটাতে ওনাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, এই জায়গাটা একদম ভৈরব নদীর পাশে, একতলা বিশিষ্ট একটি ভবন। সেখানে ওনারা থাকতেন। তার থেকে বেশ কিছুটা দূরে আর একটা একতলা বিশিষ্ট ভবন ছিল। সেখানে যে সমস্ত নারী খেলোয়াড় বা মেয়ে খেলোয়াড়রা ছিলেন তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। আমরা যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমাদের পেজে, সেখানে একটা বড় মাঠ আপনারা দেখেছেন। এই মাঠে এই খেলোয়াড়রা প্র্যাকটিস করত সকালে, দুপুরে, বিকালে, মানে যখন তাদের সুবিধা বা যেই রুটিনটা ছিল আর কি, সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করতেন। আর পার্শ্ববর্তী যে গাছগুলো রয়েছে, এই গাছে কিন্তু সাদা বক, তারপর পানকৌড়ি যেগুলো কালো রঙের, এরা কিন্তু বাসা বাঁধে এবং এখনও কিন্তু অনেক বাসা রয়েছে সেখানে। এই বাসাগুলোতে এই সাদা বক, তারপর পানকৌড়িগুলো অনেকদিন ধরেই এখানে তারা বসবাস করছে, বংশ পরম্পরায় থাকছে। তারা ডিম পাড়ে, বাচ্চা উঠায়, বাচ্চাগুলো উড়ে চলে যায়। এভাবেই কিন্তু বহু বছর ধরেই এই প্রক্রিয়াটা চলে আসছে। ওখানে হয় কি, যদি অনেক ঝড়ো বাতাস হয় তখন এই বাসাগুলো থেকে বাচ্চা নিচে পড়ে যায়। অনেকেই আবার এই বাচ্চাগুলো কুড়িয়ে নিয়ে যায়, কারণ বকের বাচ্চা বা পানকৌড়ির বাচ্চা একবার যখন নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে কিন্তু মারাত্মক আহত হয়ে যায়, পড়েই অনেকে মারা যায়। আর যেগুলো বেঁচে থাকে একদম বিকলাঙ্গ হয়ে যায়, তখন লোকজন এগুলোকে নিয়ে খেয়ে ফেলে, জবাই করে রান্না করে খেয়ে ফেলে। কারণ ওইটাকে আর আসলে ওইভাবে সুস্থ করার কোনো উপায় থাকে না। যখন ওই ভাইয়েরা ওখানে প্র্যাকটিস করতেন, তারাও শুনেছিলেন যে এখানে বাতাস টাতাস হলে এরকম বকের বাচ্চা নিচে পড়ে, এগুলো কুড়িয়ে আনা যায়, এগুলো রান্না করে খাওয়া দাওয়া করা যায় আর কি। ওনারা এক রাতে শুয়ে আছেন, হঠাৎ করে দুইজন, মানে ওনাদের এই টিমের মধ্যে দুইজন ছিলেন, যে আমরা যে ভাইয়ের কথা বলছি ওই ভাই সহ আর কি আরও একজন, ওনারা ফিল করলেন যে বাইরে অনেক ঝড়ো বাতাস হচ্ছে। তখন এই দুইজন একজন আরেকজনকে ডাকছে, এই চল আমরা বাইরে যাই, বাইরে বকের বাচ্চা তুলে নিয়ে আসি। আর সবাইরে ডাকার দরকার নেই, কারণ বাচ্চা এই একটা দুইটা তিনটা চারটা পড়বে, এত লোক গেলে তো আমরা ভাগেই পাবো না,
চল আমরা যাই, দুটো বালতি নিয়ে যাই। ছোট ছোট দুটো বালতি নিয়ে গেছেন, ঝুড়ি তো ছিল না, ওই ওয়াশরুম থেকে ছোট ছোট দুটো বালতি নিয়ে ওনারা রওনা দিয়েছেন। হাতে কিন্তু তখন ওনাদের লাইট ছিল না। দ্রুত ওনারা বের হয়েছেন। ওনারা দেখলেন যে বাইরে বাতাস হচ্ছে। ওনারা দৌড়ে ওই রাস্তাটার কাছে আসলেন, যে রাস্তার দুই পাশে গাছগুলোতে এই বক এবং পানকৌড়ির বাসা ছিল। ওনারা যখন এসেছেন তখন দেখলেন যে অসংখ্য বকের বাচ্চা নিচে পড়ে মনে হচ্ছে কিলবিল করছে, এমন একটা অবস্থা। অসংখ্য মানে হাজার হাজার এত বকের বাচ্চা নিচে পড়ে আছে। এটা দেখে তো ওনারা বেশ অবাক এবং খুশিও হয়েছেন এবং চিন্তা করলেন যে হারে 3-4টা পাবো বলে মনে করে কাউকে ডাক দিলাম না। সবাই আসলেও সবার ব্যাগই ভরে যেত বা বালতি ভরে যেত, এমন সংখ্যায় বকের বাচ্চা নিচে পড়েছিল। ওনারা খুব খুশি মনে বকের বাচ্চাগুলোকে ওই বালতির মধ্যে তোলা শুরু করেছেন। তো এই যে বকের বাচ্চা তুলছেন, শয়ে শয়ে বকের বাচ্চা বালতির মধ্যে তুলছেন, একটা পর্যায়ে বালতির ভিতরে তাকিয়ে দেখেন যে বকের বাচ্চা যে এই যে তোলা হচ্ছে, বালতি তো ভরে না, বকের বাচ্চা যায় কোথায়? এভাবে তুলছেন তুলছেন, সামনে অসংখ্য বকের বাচ্চা পরে কিলবিল করছে দেখা যাচ্ছে। ওনারা যখন বুঝতে পারলেন যে ঘটনাটা কি, এত বকের বাচ্চা যাচ্ছে কোথায়, আবার পেছন সাইডে যে সাইড দিয়ে ওনারা বকের বাচ্চা তুলতে তুলতে এসেছেন, মনে হচ্ছে সেখানেও নতুন করে আরো অনেক বকের বাচ্চা পড়েছে। মানে চতুর্দিকে শুধু বকের বাচ্চা বকের বাচ্চা, মানে ওনাদের নজর যতদূর যায় রাস্তার আশেপাশে, সামনে পেছনে ডানে বায়ে সব জায়গায় শুধু বকের বাচ্চা। ওনারা কিন্তু ভালোই বুঝতে পারছিলেন যে এই জায়গায় এগুলো পড়ে আছে, যদিও অন্ধকার ছিল, কিন্তু দেখতে বা বুঝতে ওনাদের কোনোই অসুবিধা হচ্ছিল না। এদিকে এত বকের বাচ্চা এখানে পড়ে আছে, এত বক আশেপাশের এলাকাতেও হয়তো বানায়, এত বকের বাচ্চা কিন্তু হবারই কথা না। আর এদিকে বালতিও ভরছে না। তখন ওনারা কিছু একটা ভেবে থমকে গেলেন, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, আচ্ছা এই যে বকের বাচ্চাগুলো রাখছি, এই বকের বাচ্চাগুলো আসলে যাচ্ছে কোথায়? বালতি ভরছে না তো, এতক্ষণ তো বালতি ভরে আর উপচে পড়ার কথা, কিন্তু মনে হচ্ছে যে বালতির মধ্যে 3-4টা বকের বাচ্চা রয়েছে। এত বকের বাচ্চা কোথায় গেল? এগুলো লাফ দিয়ে বাইরেও তো পড়ে যাওয়ার কথা না, আর পড়লেও 2-4টা পড়তে পারে, কিন্তু এতগুলো তার পড়ে যাবে না। তখন ওনারা বুঝতে পারলেন ওনারা কোনো একটা মায়াজালে পড়ে গেছেন। এরপর হঠাৎ করে দেখতে পেলেন যে দূরে একটা গাছের উপরে ভয়ঙ্কর ভাবে মনে হলো ঝাঁকুনি হলো। এরপর তার পাশের গাছে আবার একটা ঝাঁকুনি হলো। আগের গাছের ঝাঁকুনিটা কিন্তু থেমে গেছে, তার পরের গাছে ঝাঁকুনি হলো। মনে হচ্ছে ওই গাছ থেকে লাফ দিয়ে কোনো একটা জিনিস এই গাছে আসছে, ওই তারপরে হয় কি ওই গাছ থেকে লাফ দিয়ে আবার এই গাছে আসছে, মানে তার ইমিডিয়েট পরে যে গাছটা, তখন সেই গাছটা নড়ে ওঠে। মনে হচ্ছে অনেক ভারী কোনো জিনিস এক গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আর এক গাছে আসছে। এই জিনিসটা কি, এটা দেখার জন্য ওনারা ঠায় দাঁড়িয়ে রইলেন। আর তারপর যেটা দেখতে পেলেন, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখতে পেলেন বিশাল একটা লোমশ প্রাণী, গরিলা আকৃতির কিছু একটা হবে, এরকম একটা জিনিস এক গাছ থেকে লাফিয়ে লাফিয়ে অন্য গাছে আসছে। আর ওই সময় ওনারা আর একটা বিষয় খেয়াল করেন যে নিচে কোনো বকের বাচ্চা নাই, একদম ক্লিন, এমনকি ওনাদের বালতির মধ্যেও কোনো বকের বাচ্চা নাই। আর এই যেই গাছগুলোতে এই একটা অদ্ভুত ভয়ঙ্কর অবয়ব লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, ওই গাছে যে ঝাঁকিটা হচ্ছে, ওই ঝাঁকিতে আবার কিছু বকের বাচ্চা পড়ছে, 3-4টা বকের বাচ্চা পড়ছে আর কি, এমনটা মনে হলো। ওনারা যখন এটা দেখলেন, এটা দেখার পর মারাত্মক ভয় পেলেন এবং বুঝতে পারলেন ভয়ঙ্কর কোনো একটা বিপদে ওনারা পড়ে গেছেন। এখনই যদি এখান থেকে না পালান তাহলে প্রাণ নিয়ে আর ফিরতে পারবেন না। ওনারা বালতি ওখানেই রেখে মানে ফেলে দিয়েছেন, এক দৌড়ে চলে গেছেন ওনাদের থাকার যে জায়গাটা। তো ওনারা যেখান পর্যন্ত এসেছিলেন সেখান থেকে ওই থাকার জায়গায় যেতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে, কারণ মনে হয় কাছে, কিন্তু মানে হাঁটতে গেলে বা হেঁটে যেতে গেলে কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিতে হয়। ওনারা সেখানে চলে যান, যাওয়ার পর অন্যদেরকে ডেকে তোলেন, তাদেরকে বলেন এই ঘটনা। এই কথা শোনার পর তারাও তো টর্চ লাইট নিয়ে বের হয়েছে।
তারা সবাই মিলে বের হয়েছে, মানে যে কয়েকজন ছিল এখানে সবাই মিলে বের হয়ে তারা হাঁটতে হাঁটতে যখন ওই জায়গায় এসেছে, দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে যে এই যে হাজারে হাজারে বকের বাচ্চা মানে পড়ে গিয়ে কিলবিল করছিল, এমন কিছুই নাই। তবে হ্যাঁ, একটা অদ্ভুত বিষয় রয়েছে। তা হচ্ছে ওনারা যে বালতিটা ফেলে দিয়ে দৌড় দিয়েছিলেন, এই বালতিটা ওইখানে না, ওখান থেকে অনেকটা দূরে পড়ে রয়েছে, এবং যেই জায়গাটাতে পড়ে রয়েছে ওইখানে একটা উপরে টিন শেড পাকা ঘর রয়েছে। আমরা যখন ওখানে গিয়েছিলাম সেই ঘরটা আমরা দেখেছি, রাকিব আমাকে দেখেছিলেন যে এই যে যেই ঘরটার এখানে বালতিটা পড়েছিল, ওই পর্যন্ত কিন্তু ওনারা আসেনই নাই। যখন ওই বালতির কাছে ওনারা গেলেন তখন ওইখানে বেশ অনেকখানি তাজা রক্ত দেখতে পেয়েছিলেন। বোঝা যাচ্ছে যে কিছু একটা প্রাণী অনেকগুলো বকের বাচ্চা খেয়েছে, বকের বাচ্চার মাথাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মনে হচ্ছে একটু আগেই খেয়েছে এবং খুব সুন্দর করে খেয়েছে। যদি শেয়াল বা কুকুর বা অন্য কোনো প্রাণী খেত সেটা কিন্তু এরকম হতো না, মনে হচ্ছে খুব সুন্দর করে খেয়েছে, শুধু রক্তটা পড়েছে আর মাথাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওনারা বুঝতে পারলেন যে ওই যে যখন এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে আসছিল, ওই সময় যে বকের বাচ্চাগুলো পড়েছিল, হয়তোবা এই বকের বাচ্চাগুলোই এইগুলো, যেগুলোকে ওই রহস্যময় ভয়ঙ্কর প্রাণীটি খেয়ে ফেলেছিল। ওই রাত্রে তো ওনারা আবার চলে আসেন ওই জায়গাতে। এরপরে আর কিছু হয় নাই। তবে আরও একটা ছোট ঘটনা, যেটা ওখানেই, যেখানে হচ্ছে এই যে নারী যেই খেলোয়াড়রা ছিল তাদের যেই থাকার জায়গাটা, ওইখানে একটা ঘটনা ঘটেছিল, ছোট একটি ঘটনা, পরবর্তীতে তারা শেয়ার করেছিলেন অন্যদের সাথে। সেটা হচ্ছে যে ওনারা যখন খেলাধুলা করে আবার তাদের থাকার জায়গায় আসতেন, ওখানে কিন্তু কমন ওয়াশরুম ছিল, সবাই ওই কমন ওয়াশরুম ইউজ করতো, রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল না। তো ওনারা যখন আসছেন প্র্যাকটিস করে, সবারই তো আসলে ফ্রেশ হওয়ার দরকার আছে, যেহেতু প্র্যাকটিস করে আসছেন, হাত মুখ ধুতে হবে। ওনারা দেখলেন ওনাদের সাথেরই কেউ একজন জার্সি পরা একটা মেয়ে, সে ওয়াশরুমে ঢুকলো, মানে সবাইকে পাশ কাটিয়ে তাড়াহুড়া করে ঢুকে গেছে ভিতরে। পেছন থেকে আসলে বুঝতে পারেন নাই এ আসলে কে, সবাই তো সবাইকে চেনেন, কিন্তু এত তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকলো, বোঝা গেল না এটা আসলে কে। হয়তো তার বেশি জরুরত আছে, এই জন্য ঢুকে গেছে, এই জন্য বাকিরা অপেক্ষা করছে, একজন বের হবে আরেকজন ঢুকবে, এরকম করে আর কি। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, সে আর বের হয় না। এটা কিন্তু সবার সামনেই হয়েছে যে একজন ঢুকেছে। এরপর কেউ কেউ গিয়ে আবার নক করেছে যে এই তাড়াতাড়ি বের হও, আমাদেরও তো হাত মুখ ধুইতে হবে, ফ্রেশ হইতে হবে। কিন্তু না, ভেতর থেকে কোনো উত্তর আসে না। এরকম বেশ কয়েকবার করে নক করা হচ্ছে। শেষ দিকে একজন প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যখন দরজার কাছে গিয়েছে, তখন দেখা গেল দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে সবার সামনেই খুলে গেল। এরপরে যেটা দেখা গেল, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। দেখলেন যে ওয়াশরুমের মধ্যে কেউই নাই। সবাই তো রীতিমতো অবাক আর ভয়ও পেয়েছেন যে আমাদের সবার সামনে একজন দৌড়ে ঢুকলো, এতক্ষণ সে ভিতরে বসেছিল, আমরা ধাক্কাধাক্কি করলাম, এখন ভিতরে কেউই নাই, আর দরজাটাও একা একা খুলে গেল। তাহলে ভেতরে কে গিয়েছিল? এটা কিন্তু দিনের বেলার ঘটনা, ওখান দিয়ে কেউ যে চলে যাবে, পালিয়ে যাবে, এই উপায়টা কিন্তু ছিল না। আর ওনাদের যেই সদস্যরা, মানে যেই কয়েকজন নারী সদস্যরা ওখানে ছিলেন, প্রত্যেকেই তো প্রত্যেককে চেনেন, তারা কিন্তু সবাই, মানে কেউ মিসিং নাই, কিন্তু সবাই কিন্তু ওখানে আছেন। তাহলে এই যে ঢুকলো যে নারী সদস্যটা জার্সি পরা, সে আসলে কে ছিল? এইটাতে ওনারা মারাত্মক ভয় পেয়েছেন দিনের বেলাতেই। প্রিয় লিসেনার্স, ক্রিসেন্ট জুট মিলের আশেপাশে যারা গিয়েছেন বা ভেতরে যারা ঢুকেছেন, তারা জানেন সেখানকার পরিবেশটা এখন কতটা গা ছমছমে। অনেক জায়গায় মানুষের পাই পড়ে না। তবে ওই জায়গাটা যে একদম পরিত্যক্ত এটাও কিন্তু বলা যাবে না, বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন রয়েছে। আর যেই ভবনটাতে মূলত এই খেলোয়াড়রা থাকতেন, এই ভবনটা এখন যেখানে, সেই জায়গাতে যেতে হলে বেশ কিছু আবাসন রয়েছে, এখন বেশ কিছু ফ্যামিলি রয়েছে, এমন কিছু কোয়ার্টার পার হয়ে যেতে হয়। যেহেতু আমরা বহিরাগত,
হঠাৎ করে ওখানে এতগুলো ফ্যামিলি রয়েছে, ওই জায়গার মধ্যে ঢোকাটা আসলে আমি সমীচীন মনে করি নাই। কারণ ওখানে অনেকেই নিজেদের মতো করে হাঁটাহাঁটি করছেন, আমরা বাহিরের লোক হুট করে ঢুকে পড়বো, বিষয়টা আসলে অন্যরকম হয়। এই কারণে আমি আমার টিম মেম্বারদেরকে বললাম যে না, ওই ভবনটা দেখার দরকার নেই, ওটা না দেখলেও চলবে, আমরা অন্য সাইড দিয়ে হেঁটে হেঁটে ভৈরব নদীর পাশে চলে যাই। এই জন্য কিন্তু আমরা ওই কোয়ার্টারের ওই সাইডটাতে আমরা ঢুকি নেই। আমরা না ঢোকার কারণে ওই ভবনটা দেখতে পাইনি যেখানে খেলোয়াড়রা ছিলেন একটা সময়। এখনও বেশ কিছু স্টাফ ওখানে বসবাস করছেন, আস্তে আস্তে অনেকেই চলে যাচ্ছেন ওখান থেকে। আর যারা ওখানে বসবাস করছেন তারা অনেক আগে থেকেই সেখানে চাকরি করছেন। সেখানে মানে পূর্বেই কাজ করা বিভিন্ন অফিসার, তারপরে কর্মচারী, বিভিন্ন সিকিউরিটি গার্ড, তারা কিন্তু সবাই যে ওখান থেকে চলে গেছেন বিষয়টা এরকম না। কিছু কিছু পরিবার এখনও আছে, যাদের কারণে ক্রিসেন্ট জুট মিলে এখনও কিছু মানুষের পদাচরণা যে রয়েছে এটা বোঝা যায়। অদূর ভবিষ্যতে হয়তো বা ইনশাল্লাহ আবার মানুষের পদচারণায় মুখরিত হবে ক্রিসেন্ট জুট মিল। আবার সেখানে ঘন্টা বাজবে ডিউটির, আবার সেখানে যন্ত্রপাতিগুলো চালু হবে। আশা করি সেই সময়টা অতি দ্রুতই ঘটবে। আবার এই বিরান, এক রকমের বিরানই বলা চলে, এই জায়গাটা আবার মুখরিত হবে। মানুষের পদচারণায় যেরকম মুখরিত হবে, ঠিক তেমনি এখানে বসবাসকারী যে পরিবারগুলো রয়েছে তাদের বাচ্চা কাচ্চাদের হই হুল্লোড়, দৌড়াদৌড়িতেও মুখরিত হবে এই পরিবেশটা। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাই আর বদরুজ্জামান রাকিবকে ওনাদের পাঠানো ঘটনার জন্য। আর আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, লিখে বা রেকর্ড করে afnantheherworldmedia@gmail.com এই মেল অ্যাড্রেসে। আজকের ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আজকের ঘটনাটি শুনতে পারেন আর তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের যে রেগুলার এপিসোড থার্সডে নাইট, সেই এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি আপনাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।